আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের এত হামলা সত্ত্বেও কেন শক্ত অবস্থানে হিজবুল্লাহ? আরো জানিয়ে দিব পুতিনের এক ঘোষণায় পশ্চিমাদের কপালের চিন্তার ভাঁজ। অন্যদিকে মোসাদের সদর দপ্তর রকেট হামলা দাবি হিজবুল্লাহর। এবং লেবাননে স্থল আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে ইসরায়েলি বাহিনী। এবং সবশেষ জানিয়ে দিব পাকিস্তানের দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত 20। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েলের এত হামলা সত্ত্বেও কেন শক্ত অবস্থানে হিজবুল্লাহ? নমনীয় কাঠামোর চেইন অফ কমান্ড, বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ক ও গত এক বছরের ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের বিশাল অস্ত্রঘাট গড়ে তোলার কারণে হিজবুল্লাহর ইসরায়েলি হামলা সামলে উঠতে পারছে। 25 সেপ্টেম্বর হিজবুল্লাহর কমান্ডার সম্পর্কে অবগত তিনি। সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার টার্গেট করা হয়েছে এবং পেজার এবং ওয়াকিটকিতে বিস্ফোরণে অনেক প্রাণ হারিয়েছে। গত শুক্রবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দেয়া ইব্রাহিম আকিল নিহত হন। সোমবার বৈরুতে হামলায় 560 জনেরও বেশি মানুষ মারা যায়। নিহতদের মধ্যে 50 জন শিশুও ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হার্জি হালেভি দাবি করেছেন আকিলের মৃত্যু হিজবুল্লাহকে নাড়া দিয়েছে। তারা দাবি হিজবুল্লাহর হাজার হাজার রকেট ও শেল ধ্বংস হয়েছে। তবে হিজবুল্লাহর কমান্ডের সঙ্গে পরিচিত দুটি সূত্র জানিয়েছে যে গোষ্ঠীটি দ্রুতই হামলায় নিহত আকিল এবং অন্যান্য জ্যেষ্ঠ কমান্ডারদের দায়িত্ব প্রতিস্থাপন করেছেন। হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহ 1 আগস্টে একটি বক্তৃতায় বলেছিলেন, যখন কোনো নেতাকে হত্যা করা হয় তখন দলটি দ্রুত তার শূন্যস্থান পূরণ করে। হিজবুল্লাহ একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যোগাযোগ ডিভাইসে হামলা 1500 যোদ্ধা আহত হয়েছেন, তাতে অনেকেই অন্ধ হয়ে গেছেন বা তাদের হাত উড়ে গেছে। এটি একটি বড় ধাক্কা হলেও হিজবুল্লাহ শক্তি একটি ভগ্নাংশে কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার মার্কিন কংগ্রেস একটি প্রতিবেদনে গোষ্ঠীটির যোদ্ধা সংখ্যা 40,000 থেকে 50,000-এর মধ্যে উল্লেখ করা হলেও নাসরুল্লাহ দাবি দলটি এখন লাখো যোদ্ধা রয়েছে। অক্টোবর থেকে মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলের নানা সমন্বয়ে ছোট আকারে হামলা করছে হিজবুল্লাহ। 3টি সূত্রে বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তখন থেকে দক্ষিণে ফ্রন্ট লাইন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের পুনরায় মোতায়েন করেছে। এসব যোদ্ধাদের অনেকে সিরিয়া থেকেও এসেছেন বলে জানিয়েছে ওই সূত্রগুলো। সর্বাত্মক যুদ্ধ এড়াতে চাইলেও পরবর্তীতে দীর্ঘস্থায়ী সংঘাতের আভাস পেয়ে হিজবুল্লাহ লেবাননে দ্রুত গতিতে অনেক রকেট জড়ো করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। হিজবুল্লাহর প্রধান সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী ইরান মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে ইরানের মিত্র বাহিনীগুলোর মাধ্যমে সবচেয়ে শক্তিশালী দল এই হিজবুল্লাহ। তাদের অনেক অস্ত্র ইরানি, রাশিয়া বা চীনের মডেল। মার্কিন কংগ্রেস এক প্রতিবেদনে অনুসারে হিজবুল্লাহের অস্ত্রাগারে প্রায় 1.5 লাখ রকেট রয়েছে। সবচেয়ে শক্তিশালী এবং দূরপাল্লা ব্যালিস্টিক মিসাইলগুলো মাটির নিচেই রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সূত্র ডয়েস বেলে। পুতিনের এক ঘোষণায় পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পরমাণু শক্তিধর কোনো দেশ পরমাণু শক্তি নেই এমন দেশকে সাহায্য করলে তা যৌথ আক্রমণ বলে ধরে নেওয়া হবে। ইউক্রেন যুদ্ধের মধ্যে বুধবার দেশের পরমাণু নীতিতে পরিবর্তন আনার কথা জানিয়েছে পুতিন। তার এই কাজ পরমাণু আক্রমণের রাস্তা প্রশস্ত করল বলে মনে করছে বিশেষজ্ঞরা। বুধবার দেশের পরমাণু কমিটির সদস্যর সঙ্গে বৈঠকে বসেছিলেন পুতিন। সেখানে তিনি বলছেন, রাশিয়ার বিরুদ্ধে কোনো পরমাণু শক্তিহীন দেশ আক্রমণ চালালে তা একরকম, কিন্তু সেই দেশে যদি পরমাণু শক্তিধর অন্য দেশ বা একাধিক দেশের থেকে সাহায্য পায় তাহলে রাশিয়ার বিষয়কে যৌথ আক্রমণ হিসেবে ধরে নেবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুতিনের এই বক্তব্য চিন্তার ভাঁজ ফেলে পশ্চিমা বিশ্বে ইউক্রেনের সাহায্যকারী দেশগুলোর কাছে দূরপাল্লার মিসাইল চেয়েছে। তারা রাশিয়ার ভেতরে আক্রমণের কৌশল নিয়েছে। আগস্টে তারা রাশিয়ার সীমান্ত অঞ্চল কুরস্কে একাংশে দখলে নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সম্পর্কিত বলেছেন, ইউক্রেনের পরমাণু চুল্লিগুলোতে আক্রমণের চক কষেছে রাশিয়া, যেভাবে হোক তারা রুখে দেওয়ার প্রয়োজন। এদিকে পুতিন জানিয়েছে, 1999 সালে বেলারুশের সঙ্গে রাশিয়ার বিশেষ চুক্তি হয়েছিল। বেলারুশ রাশিয়ার কাছে বন্ধু। বেলারুশে কোনো রকম আক্রমণ হলে রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারে বাধ্য হবে বলে জানিয়েছে পুতিন। বস্তুত ইউক্রেনের যুদ্ধে বেলারুশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সরাসরি ইউক্রেন সেনা না পাঠালেও রাশিয়া সেনাদের জন্য রাস্তা খুলে দিয়েছে। পুতিন জানিয়েছে, বেলারুশ আকাশ ব্যবহার করে ইউক্রেনের রাশিয়া মিসাইল ছুড়েছে, বিমান পাঠাচ্ছে।
এমনটা আর হতে দেওয়া যাবে না। সরাসরি পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে তিনি। পুতিন বলেছে পরমাণু অস্ত্র এতদিন ধরে রাশিয়ার জনগণকে সম্ভাব্য আক্রমণের হাত থেকে রক্ষা করেছে। রাশিয়ার হাতে পরমাণু অস্ত্র আছে কথা জেনে বহু দেশ রাশিয়া আক্রমণ করেনি। বর্তমান যুদ্ধের সময় কৌশল বদলেছে, রাশিয়াও নিজেদের লড়াইয়ের কৌশল বদলেছে। তবে দেশের মানুষকে নিরাপদ রাখতে সর্বশেষ হাতিয়ার পরমাণু অস্ত্র। আর কোনো উপায় না থাকলে রাশিয়া ওই অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে। একথা বলায় সময় পুতিন জানায় দীর্ঘদিন ধরে বিশ্বস্ত বজায় রাখতে বিশেষ ভূমিকা নিয়েছে রাশিয়া, তবে রাশিয়ার উপর আক্রমণ হলে তার জবাব দেওয়া হবে। মোসাদের সদর দপ্তরে রকেট হামলার দাবি হিজবুল্লাহর। ইটের জবাব পাটকেল দিয়ে দিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের রাজধানী তেল আবিবে মোসাদের সদর দপ্তরে রকেট হামলা করেছে তারা। সাম্প্রতিক হিজবুল্লাহ নেতাদের হত্যা এবং তাদের সদস্যদের যোগাযোগ ডিভাইস বিস্ফোরণের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানায় ইসরায়েলের হামলা ইসরায়েলের অর্থনৈতিক রাজধানী তেল আবিবে সতর্ককরণীয় সাইরেন বেজে ওঠে। এ সময় নেতানিয়া শহর সহ মধ্য ইসরায়েলে অন্যান্য শহরেও সাইরেন বাজানো হয়। তবে রকেট মোসাদের সদর দপ্তরে আঘাত হানার আগেই প্রতিহত করা হয়, কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তেল আবিব। কয়েকদিন ধরে লেবাননের ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। তারা হিজবুল্লাহ নেতাদের পাশাপাশি সংগঠনটির শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ সম্প্রতি তাদের নেতাদের হত্যা এবং সংগঠনের সদস্যদের ব্যবহারের যোগাযোগ যন্ত্রের বিস্ফোরণের জন্য মোসাদকে দায়ী করে। লেবাননের পররাষ্ট্র মন্ত্রী আব্দুল্লাহ বাওহাবিব বলেছে হামলার জোরে দেশটি প্রায় 5 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলি হামলার মুখে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে বাস্তুচ্যুত হওয়া হাজারো মানুষ রাজধানী বৈরুতে স্কুল সহ বিভিন্ন ভবনে আশ্রয় নিচ্ছে। লেবাননে স্থল আক্রমণের জন্য প্রস্তুত নিচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সেনাপ্রধান বুধবার তার সৈন্যদের বলছে যে তারা যেন লেবাননের সম্ভাব্য স্থলে হামলা চালানোর জন্য প্রস্তুত থাকে। এর মধ্যে ইসরায়েলের জঙ্গি বিমানবন্দরগুলো পরপর তৃতীয় দিনের মতো হিজবুল্লাহ সামরিক লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করেছে। সামরিক বাহিনী প্রকাশিত একটি বিবৃতি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল হারিস হালাভি ট্যাঙ্ক ব্রিগেড বলে, আপনারা এখানে বিমানের শব্দ শুনতে পাচ্ছেন, আমরা সারাদিনই আক্রমণ চালাচ্ছি আপনাদের প্রবেশের সম্ভাবনা তৈরির জন্য, যেমন তেমনি হিজবুল্লাহর উপর আঘাত হানা অব্যাহত রাখার জন্য। হালেভি বলেন, আমরা থামছি না, আমরা তাদের উপর আক্রমণ চালানোর এবং সর্বোচ্চ তাদের ক্ষতি সাধনা অব্যাহত রাখবো। আর সেজন্য আমরা অনুশীলন করে যাচ্ছি এবং বিষয়টা হচ্ছে আপনাদের সামরিক বুটজোতা, আপনাদের এই অনুশীলনের বুটজোতা শত্রুর অঞ্চলে প্রবেশ করবে। তেল আবিবের কাছে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সদর দপ্তরের লক্ষ্য করে হিজবুল্লাহর একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কয়েক ঘন্টা আগে সেনাপ্রধান তার সৈন্যদের উদ্দেশ্য কথা বলেন। ইসরায়েলের গুলি করে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে তব বলে হালেভি সতর্ক করে দেন, আজ হিজবুল্লাহ তাদের গুলি করার পরিধি বাড়িয়েছে এবং আজই আরব পরে তারা কড়া জবাব পাবে, আপনারা তৈরি থাকুন। ইসরায়েল আরো বলেছেন সমর্থিত হিজবুল্লাহ সদস্যদের বিরুদ্ধে লড়াইয়ে তারা তাদের অর্জিত রিজার্ভ বাহিনীকে সক্রিয় করেছে। লেবাননের স্বাস্থ্য কর্মকর্তা বলছে ইসরায়েলি আঘাতে বুধবার 50 জন নিহত হয়েছেন, ফলে 3 দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 615 জন এবং আহত হয়েছেন 2000-এর বেশি মানুষ। ইসরায়েলি সতর্ক বার্তা সত্ত্বেও ওয়াশিংটনে কর্মকর্তারা বলছে এখনো সময় আছে উত্তেজনা না কমিয়ে আনার এবং কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার। পেন্টাগনের উপপ্রেস সেক্রেটারি সাবরিনা সিংকে যখন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি বড় রকমের স্থল আক্রমণের বিষয়ে জানতে চাওয়া হয় তখন তিনি বলেন, মনে হচ্ছে না শীঘ্রই কিছু ঘটবে। বুধবার সংবাদদাতাদের সিং বলেন, উত্তরাঞ্চলের সীমান্তে আমরা যা দেখেছি তা হলো পাল্টাপাল্টি উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণ। আমরা এখন মনে করি যে কূটনৈতিক জায়গা ও সময় দুটি আছে। পাকিস্তানে 2 গোষ্ঠীর সংঘর্ষে নিহত 20। উত্তর পশ্চিম পাকিস্তানে কুরামের শিয়া ও সুন্নি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ডয়েলস বেল জানিয়েছে এই বিরোধে শুরুটা হয়েছিল দিন 5 আগে। আফগানিস্তানের সীমান্তের কাছে কুরাম জেলায় একটি জমি নিয়ে বিরোধ থেকে এই ঝামেলার সূত্রপাত। তারপর সেই বিরোধ বড় আকার নিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় অন্তপক্ষে 75 জন আহত হয়েছেন। কুরামের এক উচ্চপদস্থ প্রশাসনিক অফিসার বলছে প্রচুর বাড়ি ক্ষতি হয়েছে। সরকার ও সমাজের অন্যান্য মানুষ এই সংঘর্ষের বন্ধের অনেক চেষ্টা করছে, কিন্তু তাতে লাভ হয়নি। আঞ্চলিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সৈফ আলী জানিয়েছে উত্তেজনা কমানোর জন্য প্রশাসন উভয় সম্প্রদায়ের প্রবীণ নেতাদের সাহায্য নিচ্ছে। তার দাবি 2 পক্ষের সংঘাতের বিরতিতে রাজি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে কুরামের শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। জুলাইতেও তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছে। এখনো জাতিসংঘের বেশ কিছু মানুষ মৃত্যু হয়েছে। পাকিস্তান হলো সুন্নি প্রদেশ, এখানে মোট জনসংখ্যা মাত্র 15% হলেন শিয়া মুসলমান। তারা অভিযোগ করেন তাদের মাঝে মধ্যে সহিংসতা ও বিভেদ শিকার হতে